আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষাবার্তা.com পত্রিকার লাইভ অনুষ্ঠানে। শিক্ষকদের ঈদ আনন্দ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে এটা সারা বিশ্বের মুসলমান তথা বাংলাদেশের, এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে আজকে ঈদ পালিত হচ্ছে। গতকালকে বিভিন্ন দেশ হয়েছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমরা জানি। এই খুশির বিষয়টাই আমরা ভাগাভাগি করার ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা আমাদের অনুভূতির কথা বলবো। আমি গুগলকে জিজ্ঞেস করেছিলাম, যে আমি খোঁজাখুঁজি করছি যে শিক্ষকদের ঈদ আনন্দ নিয়ে যে বাংলাদেশে কখনো কোনো মিডিয়া তার অনুষ্ঠান করছে কিনা। গুগল আমাকে সদুত্তর দিতে পারেনি। অনুরূপ ভাবে আমি ইউটিউবে সার্চ দিছি, ইউটিউবও আমাকে সদুত্তর কোনো দিতে পারেনি। তখন আমার মনে হলো যে না, আমি টিচারদের নিয়ে, যেহেতু আমিও টিচারদের নিয়ে আমরা একটা ঈদ আনন্দের অনুষ্ঠান করতে পারি কিনা। কারণ আমরা জানি টিচাররাই জাতির কারিগর। এই টিচাররাই শিক্ষা দিয়ে জজ, ব্যারিস্টার, প্রেসিডেন্ট সব তৈরি করতেছে। কিন্তু আমরা দেখতে পারি যে কি, যে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়াতে কি করে, যে এমপিদের ঈদ আনন্দ, তারকাদের ঈদ আনন্দ, অমক লিডারের ঈদ আনন্দ, এই গ্রুপের ঈদ আনন্দ, বিভিন্ন দিকে। কিন্তু সেখানে আমরা দেখতে পারি কি, শিক্ষকরা আসলে অবহেলিত। কি জন্য অবহেলিত আছে এটা আমি বুঝতে পারি না। সেই শিক্ষাবার্তা.com পত্রিকা যেহেতু শিক্ষকদের দ্বারা পরিচালিত পত্রিকা, শিক্ষকের কথা বলে, স্টুডেন্টের কথা বলে, অভিভাবকের কথা বলে, সেই ক্ষেত্রে আমরা এই উদ্যোগ নিচ্ছি যে ঈদের কয়েকদিন, আমরা 3 দিন ধরে আমরা শিক্ষকদের ঈদ আনন্দের কথা আমরা প্রচার করব। আমরা চেষ্টা করব তাদের সাথে মত বিনিময় করা। আমরা অভিভাবক নিয়েও কথা বলবো, আমরা স্টুডেন্টের সাথে নিয়েও আমরা কথা বলবো। এই পর্যায়ে আজকে আমাদের 3জন মাননীয় অতিথি আছেন এবং খুব বাংলাদেশের খুব পরিচিত মুখ। স্বক্ষেত্রেও যেমন সুনাম অর্জন করছেন, তেমনি সংগঠক হিসাবেও তাদের অনেক পরিচয় আছে। তাহলে আমরা তেমন 3জন অতিথির সাথে আমরা পরিচয় হব। প্রথমে আমাদের সাথে আছেন মোহাম্মদ বজলুর রহমান, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। আছেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আরো আছেন শামীম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ। আসুন আমরা আমাদের মাননীয় অতিথির সাথে পরিচয় হই। এই পর্যায়ে আমি জনাব বজলুর রহমান স্যারের কাছে আসছি। জি, আসসালামু আলাইকুম। শোনা যায়? আমার কথা শোনা যায়? আপনি বলতে থাকবেন স্যার। না, শোনা যায়, বলতে থাকবেন, শোনা যায়। জি বলেন। আসসালামু আলাইকুম। আমি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান। আমি করাতিটুলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ি, ঢাকাতে কর্মরত আছি এবং সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আছি জনাব অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের কাছে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর। আমি চট্টগ্রামের বিজয় সরণি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। এখনো কলেজে আছি, তবে অধ্যক্ষ হিসেবে নয়, এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমরা শামীম সুজন স্যারের কাছে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম সম্পাদক সাইদুজ্জামান স্যারকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ শামীম উদ্দিন সুজন। আসলে শামীম সুজন নামে আমি মূলত সত্য সরকারিকৃত শিক্ষক সমাজের কাছে আমি পরিচিত। তো আমি বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় এবং আমি কর্মরত আছি আপনার কুইমারা সরকারি কলেজ খাগড়াছড়িতে। জি, সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা জনাব মোহাম্মদ বজলুর রহমান স্যারের কাছে যাচ্ছি। স্যার, এই যে আজকে যে আমাদের ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এইটা আপনি আমাদের একটু বলবেন। ধন্যবাদ সাইদুজ্জামান স্যারকে, শিক্ষাবার্তার প্রধান বার্তা সম্পাদক এবং
একজন শিক্ষক। শিক্ষক ছাড়া শিক্ষকদের মনের কথা বুঝতে পারে না। আমি বরাবরই একটু কৌতূহলী মানুষ। আমি এই করোনা পরিস্থিতি উদ্ভবের পর থেকে যেহেতু বেকার জীবনযাপন করছি, ঘরের মধ্যে বসে থাকি, মাঝে মধ্যেই আমার মনের মধ্যে কিছু খটকা লাগতেছিল। টেলিভিশন চ্যানেল যখন খুলি তখন দেখি ছাত্রছাত্রী অথবা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অর্থাৎ উপদেশমূলক বক্তব্য দিচ্ছে। তারা বক্তব্য দিচ্ছে আর সেটা খাপ খায় না, যায় না। এই অর্থে ছাত্র ছাত্রী অভিভাবক, একটা দেশের ছাত্র ছাত্রী এবং অভিভাবক বাদ দিলে আর বাকি লোক কয়জন থাকে? এদেশের একেবারে সর্বস্তরে কারো না কারো ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে। তাহলে প্রায় সবাই আমাদের অভিভাবক, সবাই আমাদের ছাত্র ছাত্রী। কাজেই এই উপদেশগুলো যদি আমরা দিতে পারতাম, আমরা উপদেশ দিলে ছাত্র ছাত্রী অভিভাবক এখনো তো শিক্ষকের কথা শুনে, শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করে ঘর বানাইবে কোন দিন দিয়া। কাজেই এই একটি খটকা। আমার ভিতরে আরেকটি খটকা কাজ করতেছিল যে ছোটবেলা যাবৎ টেলিভিশনে চ্যানেলগুলোতে, চ্যানেলে আগে ছিল বিটিভি, তারপরে চ্যানেল হলো, চ্যানেলগুলোতে দেখি এই ঈদ আনন্দ নানা নামে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানগুলোতে আমি কখনো কোনো শিক্ষককে দেখি নাই। বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী সবাইকেই দেখেছি। তখন আমি মনে মনে ভাবতাম কি ব্যাপার, আমরা শিক্ষক হইয়া এই কোনো দোষ করলাম কিনা। তো যাই হোক, সাইদুজ্জামান স্যার উনি একদিকে শিক্ষক আর একদিকে একটি পত্রিকার প্রধান। সেই সাইদুজ্জামান স্যার আমাকে এক সময় বললেন যে এরকম করলে কেমন হয়। আমি বিষয়টিকে একেবারে মনের ভিতরে যে আমার যে অনুভূতি দীর্ঘদিনের, সেটি আমি লুফে নিলাম। কারণ হলো শিক্ষকরা এই সমাজেরই মানুষ। আজকে শিক্ষকরা হাসতে পারবে না, শিক্ষকরা রাস্তা দিয়ে চললে ভেবে চিন্তে চলবে, শিক্ষকরা কিছু করতে গেলে, কিছু বলতে গেলে এটা বোধহয় ঠিক না। শিক্ষক ক্লাসরুমে শিক্ষক, তার কিছু অবস্থান আছে, তার পরিবার আছে, তার আত্মীয় আছে, তার স্বজন আছে, তার মন আছে, তার কিছু আনন্দ আছে। আজকে একটা ঈদের দিন, সেই ঈদের দিনে সেই ছোটবেলার কথা মনে পড়ে। এবারই ওবারই যেতাম, প্রথম দিকে নিজের ঘরে খেয়ে সেমাই সিন্নি খেয়ে বের হইতাম, পরের বাড়িতে যেতাম, যাওয়ার পরে দিলে তারপরেও খাবার একটা চাহিদা থাকতো, একটু খাইতাম, আবার আর এক বাড়িতে যাইতাম, এই বন্ধুর বাড়িতে, ওই বন্ধুর বাড়িতে, খালার বাড়িতে, বুবুর বাড়িতে, এইভাবে সারাদিন ঘুরে বেড়াইতাম। শেষ পর্যন্ত ওই চামিচ দিয়ে একটু খালি কোনো রকমে খুশি করার জন্য, এদিকে তো জায়গা নেই। তারপরে একটা সময়ে গিয়ে আমরা এই নাটাই কিংবা অন্য কিছু বন্ধু বান্ধব ক্লাসমেট যারা আছে সবাই মিলে খেলাধুলা করতাম। সেশন বুঝে, মাস বুঝে, শীতের দিন হইলে একরকম, বর্ষাকাল হইলে আর এক রকম খেলাধুলা করতাম। আমার মনে করে যে পাশেই নদী ছিল, আরিয়াল খা নদী, এরপরে নদীতে গিয়া ঝাঁপ দিয়া পড়তাম, আবার উঠতাম, আবার পল্লি খেয়ে পড়তাম। সারা বছর বাবা মা খুব শাসন করতো এদিক সেদিক হইলে, কিন্তু ঈদের দিন বলে কথা কোনো শাসন ছিল না, কোনো বাধা ছিল না।
অনেক সময় বিকাল হয়ে যেত, বিকাল হইলে ভলিবল খেলতে যাইতাম মাঠে। হ্যাঁ, অনেক লোক সমাগম হতো। হ্যাঁ, ঈদের দিন এই সকল স্মৃতিগুলো আমরা কোনোদিনই প্রকাশ করতে পারিনি। সেই প্রকাশ না করার ফলে আজকে কি হয়েছে, যে শিক্ষকরা, যে সমাজেরই মানুষ, আমাদেরও তো মন আছে, আনন্দ আছে, এটি মানুষে বুঝতে চায়নি। আজকে আজকে আমি সত্যি আনন্দিত যে এরপরে হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো আমাদের স্মরণ করতে পারে, হয়তো আমাকে না করলো, আমার যেরকম নামি দামি শিক্ষক আছে এই দেশে, খ্যাতিমান শিক্ষক আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তাদেরকে নিয়ে হয়তো এই ঈদ আনন্দ বা বিভিন্ন এই ঈদের দিনে যে সকল প্রোগ্রাম গুলো হয়, এবং এমন এমন খেলাধুলা, যদি আমরা একটা চ্যানেলে, মাত্র আমি নাম বলবো না, দেখি ওখানে স্পোর্টস এর মতো বালিশ, তারপরে কলা গাছ বেয়ে ওঠা, নানান ধরনের, হয়তোবা এরপরে আজকে শিক্ষা বার্তার উসিলায় আমরা হয়তো এই ধরনের ডাক পাবো। কারণ আমাদেরও আনন্দের দরকার আছে, আমাদেরও মন আছে, আমরা চাই আনন্দে থাকতে, আমরা চাই একটু ভালোভাবে বেঁচে থাকতে। আপনারা জানেন, হাসি খুশি থাকলে, আনন্দে থাকলে মানুষের নাকি আয়ু বাড়ে, তার নাকি রোগ ব্যাধি একটু কম হয়। কাজেই আমরা কিন্তু যান্ত্রিক হয়ে গেছি, শিক্ষক মানে একটি যন্ত্র, একটি রোবট। হ্যাঁ, তো সেখান থেকে বের করে নিয়েছে, কে নিয়েছে, এসেছে শিক্ষা বার্তা তত্ত্ব, বিশেষ করে সাইদুজ্জামান স্যার। যাই হোক, আমি সূচনায় এই কথাটুকুই বললাম, পরবর্তীতে সুযোগ পেলে আমার আরো কথা আছে। আমি আজকে একটি ছোট্ট গল্প, কিন্তু বাস্তবতার নিরিখে এটি আমি আপনাদের আগাম জানিয়ে রাখলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আমরা আবার আপনার কাছে আসবো। এই পর্যায়ে আমরা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের কাছে আমরা যাচ্ছি। যে স্যার, যে বাংলাদেশে যে এত চ্যানেল, এত মিডিয়া, প্রিন্ট বলেন, ইলেকট্রনিক মিডিয়া, যে কোনো দিন আমরা, আমার চোখে পড়ে নাই, কিন্তু আপনারা তো অনেক আমার তো অনেক সিনিয়র মানুষ, আপনাদের চোখে পড়ছে কি জানি না, যে শিক্ষক নিয়ে, শুধুমাত্র শিক্ষকদের নিয়ে যে ঈদ আনন্দ, এরকম অনুষ্ঠান হয়েছে কিনা, আর যদি না হয় তাহলে এর পিছনে কারণ আপনি কি বলে মনে করেন? আমি আপনাকে সহ আর যারা অনুষ্ঠান দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকদের একটা ঈদ নিয়ে অনুষ্ঠান হচ্ছে। বজলুর রহমান ভাই ভালোভাবেই বলেছেন, এই ধরনের কোনো অনুষ্ঠান উনি শিক্ষকদের পার্টিসিপেশনে কোনো অনুষ্ঠান দেখেননি। আমাদের অপরাপর পেশার, বিভিন্ন ধরনের পেশার লোকজনের অংশগ্রহণের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান হয়েছে। আজকে একটা সারা দুনিয়া ব্যাপী এবং আমাদের দেশেও একটা ভিন্ন প্রেক্ষিতে, ভিন্ন অবস্থায় ঈদটা উদযাপিত হচ্ছে। খুশি ঈদ, ঠিক আছে, কিন্তু ঠিক সেভাবে আমরা এটা খুশি মনে এটা করতে পারছি বলে আমরা ব্যক্তিগতভাবে আমি করতে পারি, এটা হচ্ছে আমার অনুভূতি। আমরা ছোটকালে যেভাবে ঈদ করতাম, আজকের এই প্রেক্ষিতে আমাদের সময়তে তো নয়, আমাদের প্রজন্মের আরো আগে যারা আছে তারাও এটা করতে পেরেছি কিনা জানি না। আমরা স্বাভাবিকভাবেই প্রথমেই আমার ঈদের যেটা বিষয়, ঈদের নামাজ পড়ে এসে আমরা কবরস্থানে যেতাম, মুরব্বীদের জন্য দোয়া করে এসে ঘরের যিনি মুরব্বী, মা অথবা বাবা যারা থাকেন, তাদেরকে আমরা সালাম করেই আমরা ঈদের কাজ শুরু করি। যে সাইদুর রহমান ভাই, যে বজলুর রহমান ভাই যেভাবে বলেছেন, আমরা সেভাবেই একই পর্যায়ে আমরা বাংলাদেশেরই, বাংলার এই অঞ্চলের সংস্কৃতি, আমরা প্রত্যেকের বাড়ি ঘরে গিয়ে সামান্য কিছু আপ্যায়িত করার জন্য এবং মুরব্বীদেরকে আমরা সালাম জানানোর জন্যই মূলত আমরা যেতাম। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে এমন ভাবে একটা ঈদ করলাম যেটাতে আমার মায়ের কাছে আমি যেতে পারি। কিন্তু টেকনোলজির কারণে আমি এখান থেকে এই টেকনোলজিকে ব্যবহার করে আমার মায়ের সাথে আমি ভার্চুয়ালি দেখা করেছি বা কথা বলেছি। এটা মানে প্রযুক্তিগত উন্নয়নের কারণে করতে পেরেছি, কিন্তু বাস্তবতায় আমরা সেটা করতে পারতাম না।
স্বাভাবিক এই পরিস্থিতি না থাকলে আমরা এটা যেতাম। আরেকটা জিনিস শিক্ষকদেরকে কেন করা হয় না সেটা আমরা তো আসলে সমাজে ওরা মানে আমাদের যে মানে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা প্রত্যেকটা বিষয়টাকে একটা পণ্য হিসেবে ভাবে, পণ্যের বিবেচনার জায়গা থেকে আমাদেরকে সেখানে কোনো গুরুত্ব তারা বহন করে না বলেই আমাদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান করে না। দুই একজন এক্সেপশনালি কোনো কারণে হয়তো গিয়ে তাদেরকে নিয়ে করে, স্পেশালি এটা করার জন্য। আমাদের বুঝরহমান ভাই বলেছেন, আমিও বলি, এই যে করোনাকালীন পরিস্থিতিতে আমাদের দেশে শিক্ষার সাথে সম্পৃক্ত লোকজনের সংখ্যা জনসংখ্যার প্রায় 1/3, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ যদি ধরি এটার সংখ্যা অনেক বেশি। আজকে আমাদের দেশে সেই 8ই মার্চ থেকে যদি ধরে এখনকার পর্যায় পর্যন্ত প্রায় 75 দিনের উপরে আমরা করোনা একটা সময় পার করছি, কিন্তু আমাদের দেশে মৌলিকভাবে দু একজন হাতে গোনা শিক্ষককে এনে কিছু কথা বলানোর জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু এই শিক্ষার্থীদের কাছে উপদেশ দেওয়ার জন্য এমন লোকজনকে নিয়ে আসা হচ্ছে যারা কোনোদিন শ্রেণীকক্ষে পাঠদানে ছিলেন কিনা আমাদের সন্দেহ আছে। কিন্তু এই বিষয়গুলো ওনারা অনুধাবন করেন না, কারণ ওনারা পুরো ব্যবস্থাটাকে একটা পণ্য বিবেচনায় করেন। সে পণ্যের ক্ষেত্রে আমরা শিক্ষকরা ওই জায়গায় যেতে পারিনি বা সেটা আমাদের পক্ষে যাওয়া সম্ভবপর হয়নি বলেই আজকে এই অবস্থাটা আছে। সুতরাং আমি মনে করি সাইদুজ্জামান ভাই যে উদ্যোগটা গ্রহণ করেছেন এটা আমার কাছে খুবই মানে আনন্দের বিষয়। আমি এটা আনন্দের সাথে গ্রহণ করছি। আমি বাংলাদেশের টেলিভিশনে যখন প্রোগ্রাম হয় ঈদ উপলক্ষে একটা অনুষ্ঠান দেখেছিলাম, আমাদের শ্রদ্ধেয় স্যার আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা অনুষ্ঠান করেছিলেন। অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আপনারা জানেন আব্দুল্লাহ আবু সাইদ স্যার। অনুষ্ঠানের উপস্থাপনের মধ্যে উনি একটা জিনিস দেখিয়েছিলেন, আমার এখনো খেয়াল আছে। মানুষের দুইটার হাতকে দুইভাবে করে, একটা হচ্ছে হাতটা উপরের দিকে এভাবে খোলা করে রাখে, তখন এটা রাখা মানে হচ্ছে সে কিছু চাচ্ছে। আর একটা হচ্ছে উপর থেকে এইভাবে রাখে, তখন মানে হচ্ছে সে কিছু দেয়। আমরা শিক্ষকরা হাতটা এভাবে রাখতে চাই না। আমরা সারা সমস্ত সময়তে কারো 40 বছর, কারো 30 বছর, 35 বছর বা কারো আরো অধিক সময় শিক্ষকতার মধ্যে আছে, আমরা হাতটাকে উপর করেই রাখি। মানে আমাদের মনটাকে এভাবেই রাখি যে আমরা সবসময় দিতেই চাই। সুতরাং আমরা জাতিকে দিয়েই যাওয়ার জন্য চেষ্টা করব। আমরা আজকে এই করোনাকালীন পরিস্থিতিতে বলতে চাই, আমাদের দেশের 1/3 মতো মানুষ যেখানে শিক্ষার সাথে সম্পর্কিত, সে ছাত্র, শিক্ষক, শিক্ষা কর্মচারী এবং অভিভাবকরা সহ ধরলে আরো বেশি, অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু শিক্ষার সাথে সম্পর্কিত। তাদেরকে বাদ দিয়ে এই চিন্তাটা রাখা খুবই কঠিন। এটা ভাবার প্রয়োজনীয়তা আছে। শিক্ষা নিয়ে যারা পরামর্শ দেন, আমরা মাঝে মধ্যে ভাবি হয়তো আমাদের দরকার নাই, কিন্তু আমাদের চেয়ে কিন্তু গুণী জ্ঞানী আরো বেশি লোকজন আছেন যারা এগুলো নিয়ে কথা বলতে পারবেন। আমি আজকে এখানে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি, এই সময়কালীন অবস্থায় আমাদের দুইজন গুণী শিক্ষক আমাদেরকে ছেড়ে চলে গেছেন। একজন হচ্ছেন প্রফেসর আনিসুজ্জামান স্যার এবং ডক্টর জামিলুর রেজা চৌধুরী সাহেব স্যার। ওনারা জাতীয় অধ্যাপক ছিলেন, গুণের কোনো ব্যাপার না, ওনাদের সম্পর্কে বেশি কিছু বলার আমাদের সুযোগ নাই। তা আমি বলবো এই ঈদটা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এটা সেই রকম পর্যায়ে ঈদের মধ্যে। তাই আমি আমাদের যারা এই অনুষ্ঠানগুলোর যারা আয়োজন করছেন বিভিন্ন চ্যানেলে, আপনার এই বিষয়টা প্রচারিত হওয়ার পর ওনাদের কাছে হয়তো উপলব্ধি হতে পারে না এই বিষয়গুলো নিয়ে আমাদের এই প্যান্ডেমিক পরবর্তী সিচুয়েশনের শিক্ষাটা কি হবে, এটা নিয়ে আলোচনার জন্য অন্যান্যদেরও কথা থাকতে পারে, কিন্তু আমাদের শিক্ষকদের কিছু কথা আছে আমরা বলতে পারি। আমরা দেখি সেখানে যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন ওনাদের মতামত নেওয়া হচ্ছে, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে আছি আমাদের সেখানে কোনো স্থান নাই। এটা দুঃখ এবং ক্ষোভের সাথে বলতেছি। তবে আনন্দের দিনে আমি সবাইকে আপনাদেরকেও আনন্দ বলতে চাই
আমরা ওই আব্দুল্লাহ আবু সাইদের সেই অনুষ্ঠানের কথা আমরা কেউ চাক আর না চাক আমরা আমাদেরটা দিয়ে যাবই এবং সেটা অব্যাহত রাখবো। ধন্যবাদ। তো অনেক ধন্যবাদ স্যার আপনার কাছে। আমরা আবার আসবো। এই পর্যায়ে শামীম সুজন স্যারের কাছে যাচ্ছি। স্যার, আমাদের জনাব মোহাম্মদ জাহাঙ্গীর স্যার আমাদের বললেন যে আসলে টেলিভিশন কিংবা আপনাকে পণ্য হিসাবে দেখতেছে, এই জন্য টিচাররা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এখন আপনি তো একেবারে ইয়াং টিচার এবং ইয়াং প্রজন্মের টিচার, ইয়াং প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার মানে মতামতটা স্যার আমরা জানতে চাচ্ছি। স্যার প্লিজ প্রশ্নটা যে আরেকবার বলতেন, আসলে একটু সাউন্ড প্রবলেম ছিল। আচ্ছা, আমি বলতেছি যে আমাদের জনাব অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্যার আমাদের বললেন যে টিচারদের নিয়ে যে ঈদের এইরকম কোন অনুষ্ঠান না থাকার কারণ হিসাবে বললেন যে টেলিভিশন কিংবা ইলেকট্রনিক মিডিয়া যারা আছে তারা এটাকে পণ্য হিসাবে দেখে, এই জন্য শিক্ষকরা নিগৃহীত হচ্ছে। এইটার সাথে কি আপনি একমত নাকি পোষণ করেন কি? হ্যাঁ, স্যারের সাথে আসলে আমি একমত। এজন্যই যে আসলে আপনি দেখেন যেসব টেলিভিশন আমাদের এখানে কিন্তু অসংখ্য স্যাটেলাইট চ্যানেল আছে, তো সবগুলোতেই আসলে কিন্তু তারা এটা বাণিজ্যিক ভাবেই কিন্তু তাদের এই চ্যানেলগুলো আসলে ওপেন করা। তো তারা চায় যে আসলে কাদেরকে নিয়ে প্রোগ্রাম করলে তাদের বাণিজ্যিক যে সফলতা আসবে, হয়তোবা তারা ওই সেন্সে তারা ওইভাবেই ওদেরকে নিয়ে প্রোগ্রামটা করে। তারা মনে করে যে হয়তো শিক্ষকদের নিয়ে আসলে ওইভাবে প্রোগ্রামগুলো তাদের ফুলফিল হবে না, অথবা তাদের যে বাণিজ্যিক যে আপনার যে চিন্তাধারা সেইটা সফল হবে না, তারা মনে হয় ওইটা মনে করে, আমার কাছে মনে হয়। তো সেই কারণে হয়তো তারা শিক্ষকদের নিয়ে আগ্রহ দেখায় না। দেখেন আসলে যারা একদম সর্বোচ্চ পর্যায়ে আছেন যারা, এবং এবং যারা টিভি চ্যানেলগুলো যারাও প্রধান বর্তমানে, তারা একসময় কোনো না কোনো শিক্ষকের আসলে ছাত্র ছিলেন। তো তারা যখন একটা নির্দিষ্ট স্তরে চলে গিয়েছে, তারা কিন্তু আসলে ওইভাবে হয়তো তাদের উপলব্ধিটা আসে নাই, অথবা আমাদের এখানকার যে সামাজিক অবস্থা অথবা আমাদের দেশের যে অবস্থা সবকিছু মিলিয়ে এই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে হয়তোবা ওইভাবে মানে অনুপ্রাণিত করে নাই। হয়তোবা আপনি একজন শিক্ষক হিসেবে আপনার কাছে এই বিষয়টা চিন্তাধারায় আসছে। তো আমি আসলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। এই জন্যই আমার কাছে মনে হয় এটাই কোনো প্রথম প্রোগ্রাম যে শিক্ষকদের নিয়ে আপনি করতেছেন। তো সেই প্রোগ্রামে আমি খুব বড় মাপের দুজন স্যারের সাথে আজকে এখানে আমার যে ঈদের আনন্দগুলো আমি শেয়ার করতে পারছি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে। তো আসলে স্যারেরা ওনাদের যে বিভিন্ন সময়ের ঈদের আনন্দগুলোর কথা শেয়ার করলেন, আমার খুব ভালো লাগছে। তো আমিও আসলে এই ধরনের আমার কিছু শেয়ার করতে চাই। যেমন আসলে আমি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত আমি একটা জায়গায় ছিলাম, অর্থাৎ আমার যে বর্তমানে মাটিরাঙ্গা উপজেলায়, আমি এখানে গ্রামে আসলে পড়াশোনা করেছি, সেখান থেকে আসলে পড়াশোনা করছি। তো এর পরবর্তী সময়ে আমি নবম এবং দশম আরো একটা জায়গায় আরেকটা উপজেলায় পড়াশোনা করেছি, তারপর ইন্টারমিডিয়েট আরো একটা জায়গায়। এভাবে আসলে আমার পড়াশোনাটা বিভিন্ন জায়গায় আমি আসলে থেকে পড়াশোনা করেছি। তো আমার ঈদের আনন্দটা আসলে এক এক জায়গায় এক এক রকম ছিল। তো বিশেষ করে প্রাথমিক লেভেল থেকে যে সময় আমি যখন ছোটবেলার ঈদের কথা বলবো, বাবা মারা বলতো যে আগামীকাল আজকে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ, ঈদ মানে কিছু আনন্দ। এই যে আনন্দ বিষয়টা বাবা মার কাছ থেকে আমরা আসলে শিখেছি। হ্যাঁ, মানে আনন্দ করা যাবে, খুশি। তো সারা রাত আসলে ঘুমোতো না। ঈদের আগের রাতে আমি ছোটবেলা থেকে আমার যতটুকু মনে পড়ে যে সারা রাত আমি ঘুমাইতে পারতাম না। সকালে ঘুম থেকে উঠে আব্বা মা গোসল করাই দিতেন, তারপরে হালকা হয়তোবা ফিন্নি অথবা সেমাই খেয়ে আবারও আমার আব্বার সাথে ঈদগাতে যাইতাম। তো সেইখান থেকে ঈদের নামাজের পরে আমরা ম্যাক্সিমাম টাইম আমার জ্যাঠার বাড়ি, নানা বাড়ি, মামা বাড়িতে যাইতাম, এবং তাদেরকে আসলে যেটা কদমবুচি করতাম। তো কদমবুচিটা বিষয়টা আসলে ওই সময় সম্মান করাও ছিল, এবং সেখান থেকে রেওয়াজ হয়ে গিয়েছে। এবং আরো একটা যে বিষয়টা কাজ করতো ওই সময়, যে ঈদের সেলামি পাওয়ার যে বিষয়টা, আসলে এটা আসলে আমার মনে হয় কম বেশ সবাই করেছেন। যে মোটামুটি আসলে ওই সময় সবাই আসলে নতুন নতুন টাকা দিতেন, 5, 10, 20, 50, 100 টাকার। ওই যে এই সময় আনন্দটা, এখন দেখা গেছে 5,000, 10,000, 1 লাখ টাকা পাইলে হয়তো ওই ধরনের আনন্দটা ফিরে পাওয়া যাবে না। আসলে এই আনন্দটা বোঝানোর মতো না, ছোটবেলার যে ঈদের আনন্দটা। আমরা এই যে স্যারে যেটা বলছিলেন, বজলুর রহমান স্যার সাঁতার কাটতেন, তারপরে ঘুড়ি উড়াতেন, আমরা এই বিষয়গুলো করেছি। আসলে এখনকার ছেলেমেয়েরা হয়তো বা তারা তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, মোবাইলে গেমস খেলে, কিন্তু আমাদের সময় আমরা এই বিষয়গুলো পেয়েছি, মোটামুটি অনেকটাই পেয়েছি। আমরা
এই যে লাঠিম খেলা খেলতাম, তারপরে বাঁশি কিনতাম, মাউথ অর্গান কিনে আমরা বাজানোর চেষ্টা করতাম ওই সময়। খুব ভালো লাগতো ওই সময়গুলা। তারপরে আমরা মাঝে মধ্যে আমরা ভাইয়েরা অথবা আমার জ্যাঠাতো ভাই মিলে আমরা এই মার্বেল খেলতাম। এটা একটা খুব মজা লাগতো ওই সময়, ছোটবেলার সময়। এই বিষয়গুলো আসলে খুব মিস করি আসলে। এগুলো তো আসলে ফিরে পাওয়া যাবে না, জাস্ট অনুভূতি শেয়ার করা, ভালো লাগাগুলো শেয়ার করা সবার মাঝে, এই অনুভূতিটা সবার মাঝে শেয়ার করিয়ে দেওয়া আসলে। এর পরবর্তী সময় আসলে আমার আব্বা আহ, একজন উপজেলা পোস্টমাস্টার, তো সেই সুবাদে ক্লাস 9-এ ওঠার পরে আমাদের গ্রাম থেকে নিয়ে গেলেন অন্য একটা উপজেলায়, এটা লক্ষ্মীশ্রী উপজেলা, এটা খাগড়াছড়ির ভিতরেই। সেইখানে গেলাম, তো ওইখানে গিয়ে নতুন বন্ধু বান্ধব, ওইখানে আমি আরো একটু পরিপক্ক, যেহেতু ক্লাস 9-এ পড়ি। সেইখানে বন্ধু বান্ধবের সাথে ঈদের সময় যে খুব ঘোরাফেরা করতাম। তারপরে ওই সময় আমার খুব বেশি একটা মানে হ্যাবিট ছিল, সেটা হচ্ছে ক্রিকেট খেলা। এটা হবি, অনেকটা শখ। আমি এত বেশি ক্রিকেট খেলতাম, তো মোটামুটি ভালো ক্রিকেট খেলতাম। বন্ধু বান্ধব নিয়ে আমরা ঈদের দিন হয়তো বা বিকালবেলা আহ বিভিন্ন ক্লাবের সাথে অথবা বিভিন্ন পাড়ার সাথে খেলা রাখা, অথবা এক উপজেলার সাথে আরেক উপজেলা খেলা রাখা, বিভিন্ন ঈদের সময় আমরা এগুলো খুব এনজয় করতাম ওই সময়টাতে। যেটা আসলে বলা যাবে না কখনোই, আসলে খুবই মিস করি ওই সময়ের বন্ধু বান্ধব যারা ছিল সবাইকেই। আহ তারপর আমি ইন্টারমিডিয়েট তখন কুমিল্লাতে আমি চলে যাই। আসলে কুমিল্লাতে ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছি। তখন এর মধ্যে আমার আব্বা ট্রান্সফার হয়ে চলে গেছিলেন রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায়। তো সেইখানে আসলে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে অনেক মজা করেছি। বিশেষ করে বাঘাইছড়িতে আমার একটা ক্রিকেট খেলার সুবাদে একটা বিশাল ফ্রেন্ড সার্কেল গড়ে উঠেছিল। আমরা প্রায় 17 থেকে 18 জন ফ্রেন্ড সার্কেল, 7-8টা মোটরসাইকেল নিয়ে মানে পুরা এই বাড়ি ওই বাড়ি আমরা ঘুরে ফেলতাম। ওইখানে একটা রেওয়াজ ছিল, ওই জায়গাটার ঈদটার আনন্দটা ছিল অন্যরকম। আসলে আমি যত ঈদ করেছি এই পর্যন্ত, ওইখানের ঈদটা আমার এখনো খুব মনে পড়ে। যে সবাই ইয়ং আসলে, বিশেষ করে ইন্টারমিডিয়েট পাস করা অথবা ইন্টারমিডিয়েট পড়ি, এই ধরনের ফ্রেন্ড সার্কেল। আমরা প্রায় 7 দিন পর্যন্ত ঈদের একটা আনন্দ ছিল, 7 দিন। মানে ওই সময় অপরিচিত বাড়িতে যাওয়া যেত ঈদের দিন। তো আমরা যেখানে যাইতাম 17-18 জন একসাথে একই বাড়িতে একসাথে খাওয়া, কে কত খেতে পারে, আসলে আলাদা একটা মজা ছিল। এই যে বিষয়গুলা, এগুলো আসলে খুবই মিস করি, এগুলো আসলে কখনো ভোলা যাবে না। তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করলাম, ওই সময়টায় আবারও আমার গ্রামে ফিরে আসছি আমরা। আমাদের যে উপজেলা যে মাটিরাঙ্গা, সেখানে আবারও আমরা স্থায়ীভাবে চলে আসলাম। কারণ আসলে এতটা আব্বার সাথে সাথে ট্রান্সফার হয়ে যাওয়াটা এটা অনেক কষ্টকর ছিল, আসলে বাসস্থান পরিবর্তন করা বারবার। তো এখানে আসলে এই ইউনিভার্সিটি লাইফের সময়ে যখন এলাকায় চলে আসলাম, আবার সেই ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে মিশা। তখন আমাদের একটা চমৎকার একটা উদ্যোগ ছিল, আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আমরা প্রতি বছর মানে ঈদের পরের দিন অথবা তার পরের দিন আমরা খাসি জবাই করে, মুরগি রান্না করে আমরা একটা পিকনিক করতাম। আমাদের এখানে একটা জায়গা আছে প্রায় পাহাড়ের উপরে, পাঞ্জাবি টিলা বলতাম। পাঞ্জাবি টিলা বলতে এখানে পাকিস্তান পিরিয়ডে যারা পাঞ্জাবিরা, পাকিস্তানি সৈন্যরা ওইখানে তারা আস্তানা গেড়েছিল, তাদের ওইখানে ক্যাম্প ছিল। তো ওই সুবাদে সেই টিলাটার নাম পাঞ্জাবি টিলা ছিল। যদিও এটাকে আসলে গত 2015 সালের দিকে, সরি 16 সালের দিকে এটা নামকরণ চেঞ্জ করা হয়েছে, এটাকে বাংলা টিলা হিসেবে নামকরণ করা হয়। আমরা এখানে প্রতি বছর আমরা এখনো আসলে উদযাপন করি। হয়তো বা করোনা না থাকলে আমরা এখনো আসলে ওইখানে অনেক বেশি আসলে এনজয় করতাম। হয়তো আগামীকালই আমরা ওইখানে খাসি জবাই দিয়ে আমার ফ্রেন্ড সার্কেল, ইউনিভার্সিটি ফ্রেন্ড সার্কেল যারা আছে বিভিন্ন জায়গা থেকে আসতো, সবাই আমরা আনন্দ করতাম। এখন হয়তো বা এই করোনার কারণে এক একজন এক এক জায়গায় এবার মিলিত হতে পারতেছি না। তো এবারের ঈদটা আসলে কি বলবো, এখন আমার একটা মেয়ে আছে ছোট্ট। তো আমি বুঝি যে আহ, আগে নতুন জামা কাপড় পরার প্রতি যে একটা আগ্রহ ছিল ছোটবেলা, এই বিষয়গুলো এখন আর আসলে নাই। এখন মনে হয় যে মেয়েকে যদি কমপ্লিটলি ড্রেস কিনে দিয়ে সবাইকে কিনে দেওয়ার পরে দিতে পারলে মনে হয় যে আমি খুশি। আমার আসলে কিছু না কিনলে চলে। অনেকটা আসলে এক এক সময় ঈদের আনন্দটা আমার মনে হয় এক এক রকম। এক এক সময় আমরা যখন ছোটবেলা বাবা মারা কিনতে আনন্দ পেত, এখন হয়তো বা আমরা বাবা হয়ে বলতে পারি যে ছেলে মেয়েদেরকে কিনে দেওয়ার পরে একটা আনন্দ, আসলে একটা আনন্দ, ঈদের আনন্দ আছে আমি মনে করি। আর যে শুধু আপনারা স্যারা বলছিলেন যে বিশ্বব্যাপী যে করোনা পরিস্থিতি আমাদের দেশে খুবই মোটামুটি ভয়াবহ আকার ধারণ করছে দিন দিন। তো সে সুবাদে এবার ঈদে আসলে কোথাও যাই নাই, অন্তত সতর্কতার সাথে ঈদের নামাজ পড়লাম আমরা 5 ভাই মিলে। তো নামাজ পড়ে এসেই মূলত আহ, মোটামুটি বাসাতে আসলে কোথাও যায় নাই। অনেকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আসলে সতর্কতা এড়ানোর জন্যই যাই নাই। তো এর মধ্যে আমার অনেক স্টুডেন্টের সাথে কথা বলছি, তাদের বিষয়ে অনেক যারা এবার। ধন্যবাদ স্যার, আমরা পরে আপনার কাছে আবার আসবো স্যার। আমরা ওকে স্যার, আপনার কাছে আবার আসবো ইনশাল্লাহ। আপনার পাঞ্জাবি টিলাতে আমরাও খাসি জবাই করে আপনাদের সাথে শরীক হবো ইনশাল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত অবশ্যই স্যার, করতেছি। অবশ্যই আমন্ত্রণ। এবং এই পর্যায়ে আমরা যাচ্ছি প্রিন্সিপাল মোহাম্মদ বজলুর রহমান স্যারের কাছে। স্যার, এবার আমি স্পেসিফিক প্রশ্ন করব আপনাকে, যে শৈশবের সময় আপনার যে ঈদটা কাটাইছেন এবং এখন যে ঈদটা কাটছে আপনার, কোনটা বেশি উপভোগ্য এবং কেন? নাম্বার 1। নাম্বার 2, ঈদ আসে ঈদ যায়, কিন্তু
এই যে ঈদের যে স্বপ্ন, যেমন আমি বলি যে অনেক ছেলে মেয়েদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে বাবা আমার এই যে সামনে ঈদে কিন্তু আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে, একটা বাইক কিনে দিতে হবে, একটা ঘড়ি কিনে দিতে হবে, একটা পাঞ্জাবি কিনে দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে ঈদ আসলে তাদের স্বপ্ন পূরণ হয়ে যায়। কিন্তু আপনার কোনো স্বপ্ন পূরণ হয় কিনা, এই দুইটা প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন তো, যে ছোট সময়ের ঈদ আর এখনের ঈদ দুটার মধ্যে তো পার্থক্য থাকবেই। তবে মানুষের বয়স বাড়লেও হ্যাঁ মন কিন্তু বৃদ্ধ নাও হতে পারে। আমাদের বয়স হয়েছে 34 বছর শিক্ষকতা করি, বয়স তো হয়েছে, হলেও মনটা কিন্তু ঠিক আছে। প্রতি বছর ছোটবেলার মতোই, ছোটবেলায় বাবার সাথে যেতাম, জামা কিনে দিত, স্যান্ডেল কিনে দিত, জুতা কিনে দিত। আর এখন আমরা প্রতি বছর যাই, ছেলে মেয়েদের হাত ধরে নিয়ে যাই, ওদের নিয়ে যেতে হয়, ওরাও চায় ওদের জামা জুতা নিজেরা একটু পছন্দ করে কিনতে, সেই জন্য নিয়ে যেতে হয়। মাপের একটা ব্যাপার আছে, এই যে নিয়ে যাই, এটার মধ্যে একটা আনন্দ। তাহলে আগে বাবা হাত ধরে নিয়ে যেত, এখন আমরা ছেলে মেয়েদের হাত ধরে নিয়ে যাই। পার্থক্য এইটুকু। আগেও যেমন বাবা হাত ধরে নিয়ে যাওয়ার সময় একটা আনন্দ পাইতাম, এখন ছেলে মেয়েদের হাত ধরে নিয়ে যাওয়ার সময় তার চেয়ে বেশি আনন্দ পাইতাম। কাজেই আনন্দের কোনো কমতি নাই। কিন্তু অন্যান্য বছর আমরা বিষয়ের সাথে যদি একটা সঙ্গতি এখানে নিয়ে আসছি, যে শিক্ষকদের ঈদ আনন্দ। শিক্ষকদের ঈদ আনন্দ একটু সবসময় ওই রকম আনন্দের হয় না। আনন্দের হয় না এই কারণে যে ঈদের জন্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা যেভাবে ঈদ করার জন্য সুযোগ সুবিধা পায়, শিক্ষকরা সেই তুলনায় তো অতি নগণ্য। এই দিয়া আনন্দ করা যায় না। কিন্তু তার মানে এই নয় যে আমরা বসে থাকবো, আমরা বিকল্প পথ খুঁজি, কারণ ছেলে মেয়েদেরকে তো মনে কষ্ট দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এই ছেলে মেয়েদের আনন্দ দিতে গিয়ে আমাদের যে আনন্দ পাওয়ার কথা, সেটা কিছুটা হইলেও ম্লান হয়ে যায়। এটি সত্য, কিছুটা হইলেও ম্লান হয়ে যায়। কাজেই সেই বাবা মায়ের থাকতে ছোটবেলায় যেভাবে আনন্দ পেতাম, চিন্তা ছিল না, ভাবনা ছিল না। আর এখন যখন ভাবি যে আমি চাকরি করি, বিশেষ করে আমরা বেসরকারি শিক্ষক, যে সুযোগ সুবিধা পাই ঈদের জন্য, তাই দিয়া একটা দুশ্চিন্তা কাজ করে। তো সেই হিসাবে যদি করতে যাই, তো দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরেও আমি বলবো ঈদ মানেই তো আনন্দ, এটা তো করতেই হবে। হ্যাঁ, এটা তো করতে হবে, এসেও যায়। তার মধ্যে যদি আজকে আমরা যারা নেতৃস্থানীয়, আমাদেরকে যদি যেখানে যেই সুযোগ সুবিধাটুকু দেওয়া উচিত, সেই সুযোগ সুবিধা যদি পেতাম, তাহলে কিন্তু আরেকটু, আজকে ঈদের দিনে বা ঈদের পরের দিন আমরা দেখি টেলিভিশন চ্যানেলগুলোতে এমন কিছু লোক নিয়ে বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠান করা হয়। সেখানে যদি আমাদেরও সুযোগ সুবিধা থাকতো, তাহলে কিন্তু একটু অন্যরকম অনুভূতি, অন্যরকম আনন্দ পাওয়া যেত। কাজেই সেটির থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই হলো মোটামুটি। আর একটি প্রশ্ন, সেটা ভুলে গেলাম। দুইটা প্রশ্ন করেছে। সাইদুজ্জামান স্যার। হ্যাঁ স্যার, স্বপ্ন পূরণ। কি
কি কথাটা ছিল? আচ্ছা, আমি বলি যে অনেক আমাদের ছেলে মেয়েরা যে একটা স্বপ্ন দেখে যে আগামী ঈদে বাবা আমাকে একটা পাঞ্জাবি কিনে দিবা, কিংবা মোবাইল কিনে দিতে হবে, কিংবা ঘড়ি কিনে দিতে হবে, কিন্তু ঈদের সময় কিন্তু তাদের স্বপ্নটা পূরণ হয়ে যায়। তাহলে আপনার কি এরকম কোনো স্বপ্ন থাকে যে স্বপ্নটা ঈদের সময় আপনার পূরণ হয়ে যায়? না, সেটা হয় না, তবে সকলের ক্ষেত্রে না। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার আত্মীয় স্বজন আছে, ভাই আছে, বোন আছে, সবাই তো প্রতিষ্ঠিত মোটামুটি। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে যা আশা করেছিলাম তার চেয়ে বেশিও হয়ে যায়, কিন্তু সকলের ক্ষেত্রে তো সেটা হয় না। আমরা যারা শিক্ষক, কথাটা হলো যে শিক্ষকদের ঈদ আনন্দ। এখন আমি কতটুকু আনন্দ পেলাম, আমার কতটুকু স্বপ্ন পূরণ হলো, ছেলে মেয়েদের স্বপ্ন আমি পূরণ করি কষ্ট হলেও। কারণ আমার যে সুযোগ সুবিধা, ঈদের যে সুযোগ সুবিধা, আমি যে উৎসব পাতা পাই, তাই দিয়া ছেলে মেয়েদের আসলে আহ, স্বপ্ন তো পূরণ করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে তাদের স্বপ্ন পূরণ করতেই আমাদের হিমশিম খেতে হয়, বিশেষ করে আমারও খেতে হয়। তারপরেও যেহেতু আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, আবার এখানে আসলে অনেকটা এরকম, ওই যে বিয়ে বাড়ির সালামির মতো আর কি, যে আমি যাদের কাছ থেকে পাই তাদেরকেও তো আবার দিতে হয়, এটাই তো সামাজিকতা। কিন্তু এই নিতে গেলেও কিন্তু দিতে হয়, সেখানেও একটি সীমাবদ্ধতা থাকে। কাজে স্বপ্ন হয়তো পূরণ হয়, কিন্তু কষ্ট হয়, এই আর কি। তো অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমরা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের কাছে আমরা যাচ্ছি। স্যার, এমন ঈদের কথা কি মনে পড়ে আপনার এই যে এই দীর্ঘ জীবনে, যে ঈদটা আপনার ছিল খুব বেদনার অথবা খুব আনন্দের? একটাই প্রশ্ন? একটাই। আর একটা প্রশ্ন আপনার কাছে আছে, কখন থেকে ঈদের সত্যিকার আনন্দ আপনি বুঝতে শিখলেন? যে কত বছর বয়সে যে আসলে একেবারে ঈদের যে সত্যিকার আনন্দ, যেটা আপনি বুঝতে পারলেন? এই দুইটা প্রশ্ন। আমি প্রথম শেষের প্রশ্নটা আগে উত্তর দিয়ে পরেরটা দেই, পরে আগেরটা পরে দিই। সত্যিকার ঈদের আনন্দ উপলব্ধি করি আমার বাড়ি থেকে আমার নানার বাড়ি দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটারের মতো। ওইটা হচ্ছে শহরের মধ্যে, চট্টগ্রাম শহরের মধ্যে। আমিও ছোট থেকে বড় হয়েছি, উচ্চ মাধ্যমিক পর্যন্ত সীতাকুণ্ড সদরে বড় হয়েছি। এটা তখন উপজেলা সদর না, তখন একটা থানা পর্যায়ের সদর। আর এটা ঈদের দিন এই নানার বাড়ি বেড়াতে যাব, এবং সেখানে গিয়ে প্রথম প্রথম টেলিভিশন বেরিয়েছে, তখন ওইখানে টেলিভিশন থাকতো, আমরা আমাদের সমবয়সীরা থেকে সামনের দিকে বসে গ্যালারির মতো করে আমরা টেলিভিশন দেখতাম। এটা একটা আনন্দের জায়গা ছিল। হয়তো এক বাড়িতে একটা টেলিভিশন ছিল তখন, সেখানে ওদের এখানে, আমাদের এখানে বিদ্যুৎও ছিল না, আর টেলিভিশন থাকার প্রয়োজন অবস্থাও নাই। এটা হচ্ছে আমার মানে ছোটকালের যে ঈদের জায়গা, ঈদের অনুভূতির জায়গাগুলো যেটা হয়েছে। একবার আমার খেয়াল আছে, এরকম আমি আমার বাবা যেতে দেবে না বলে আমি পালিয়ে চলে গেছিলাম নানার বাড়িতে। তো পরবর্তীতে বাড়িতে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি আমি আমার ফুফাতো ভাইকে সাথে করে নিয়ে গেছি, খোঁজাখুঁজি করতে না পারে আমার বাবা একজনকে পাঠাইছে দেখতে। দেখে গিয়ে দেখে যে আমি ওখানে আছি। তা আমাকে আর জোর করে নিয়ে আসে নাই, কিন্তু এটা এসে আবার তখনকার এখনকার মতো মোবাইল ফোনও ছিল না, অন্য কোনো কিছু ছিল না। ওইটা দেখতে গিয়েছিল আমার জ্যাঠা লাগে সম্পর্ক, উনি দেখে দেখে যে আমরা ওখানে খেলাধুলা করতেছি অন্যদের সাথে, সেটা চলে গেছে। এটা হচ্ছে আমার কাছে। কিন্তু ওইবার ঈদের পরের দিন যখন ফেরত আসতেছি, অনেক বুকের মধ্যে অনেক কষ্ট এবং ভয় নিয়ে বাসায় ফেরত আসতেছিলাম, যে আজকে মহা বিপদ আমার উপর অপেক্ষা করছে, কারণ আমি চুরি করে পালিয়ে গিয়ে এই ঈদের সালামি বা অপরাপর টাকা এগুলো নিয়ে আমি গিয়েছি। আর একটা প্রশ্ন আপনি যেটা করেছেন, সেটা হচ্ছে যে ঈদের মানে কোন সময়টার ঈদ আপনার কাছে খুব বেশি আনন্দ হয়েছে এবং কোন সময়টার দুঃখ?
আমার আজকের ঈদটা স্বাভাবিকভাবে আমার কাছে সবচেয়ে দুঃখের, মানে কষ্টের, আনন্দের ভিতরেও এটা অনেক কষ্টের। সারা দুনিয়া ব্যাপী এমন একটা মহামারী এবং অবস্থার মধ্যে আমরা আছি, যেখানে আসলে আনন্দ করার মতো কোনো পরিবেশ কোথাও নাই। তারপরেও আমরা কষ্ট করে আনন্দ করার জন্য চেষ্টা করছি। নিজের ঘরে নিজে একটা ভালো খেতে চাচ্ছি বা খাওয়ার জন্য। আগে এই ঘরগুলিতে অনেক লোক আসতো, আমাদের এই বয়সে এখন আমাদের কাছে সালাম করতে আসতো, সালামের জন্য ছেলে মেয়েরা ব্যাংক থেকে নতুন টাকা নিয়ে আমরা রাখতাম যে তাদেরকে দেওয়ার জন্য। কাউরে বেশি কাউরে কম, যাকে বেশি দিতে পার দিচ্ছি, অন্য যেন না দেখে যে কম দিতে। এটার জন্য আজকের ঈদটা আমার কাছে অনেক কষ্টদায়ক। আরেকটা ঈদে আমার কাছে কষ্ট ছিল, সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। সে সময়ও ঈদ পেয়েছিলাম। সেইটা আমরা পেয়ে আমার যেটা ধারণা হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে এরকম কোন একটা সময়তে হবে এই ঈদটা হয়েছিল। তো সেই ঈদে আমরা এই মূল মসজিদে গিয়ে ঈদের জামাত করতে পারিনি, তাও বাড়ির মধ্যে কয়েকজন মিলে আমরা ঈদের জামাতটা করছি। কারণ মূল মসজিদ হলে ঢাকা চট্টগ্রাম রোড পার হয়ে ওখানে যেতে হয়। এটা যাওয়াটা আমাদের কাছে ভীতিকর ছিল, যে কোন সময় আর্মি কাঁধে ধরে নিয়ে যায় কি করে। এটা একটা আমাদের জন্য খুব কষ্ট করছিল। এবং তখন অর্থনৈতিক সংকটও তীব্র ছিল মানুষের মাঝে, এই শেষ সময়টা ছিল। এখনকার এইটার প্রেক্ষিতটা ভিন্ন। আর এই তো ঈদ নিয়ে আমার দুটো গুরুত্বপূর্ণ সময়ের বিষয় বলা খেয়াল আছে। আমি যেটা আপনাদের মানে কঠিন অবস্থার কথা আমি তুলতে আমার ঈদ পালন করতে গিয়ে যেটা স্মরণীয়, সেটাও আমি আপনাকে বলার জন্য চেষ্টা করি। তবে আমি দু একটা কথা এখানে বলেছি, সেটা হচ্ছে কি, স্বাভাবিকভাবে আমরা শিক্ষকরা, আপনি যেভাবে বলেছেন আমাদেরকে নিয়ে কেউ কোনো প্রোগ্রাম করে না, আমরা ঈদ আনন্দের কোনো অনুষ্ঠানে আমি না আমার কোনো পূর্ববর্তী আমার অগ্রজ শিক্ষকরা যেভাবে যেতে পারেনি, আমরাও পেশার দিক থেকে যদি চিন্তা করেন, আমাদের একটা দীর্ঘ সময় আমাদের শিক্ষকরা আনন্দের বিরতি করতে পারে না, এখনো পারে না। যদি বলি এটা দাবি দেওয়ার কথা বলতে হয়ে যায়, তো আমি পাওয়ার জায়গাতেই যাই। এখনো আমাদের দেশে বেসরকারি শিক্ষকদের যারা এমপিও পায়, তারা 25% পাচ্ছে যে উৎসব ভাতা। তো বুঝেন তাদের সে কি করতে পারে। আর নন এমপিও শিক্ষক যারা আছেন, তারা তো কিছুই পাচ্ছে না, কিছুই পায় না। এইবারের ঈদে অধিকাংশই নন এমপিও শিক্ষকরা কিছু পায় না। আমি এটা বলতে চাচ্ছি, সুতরাং আমাদের আনন্দ পাওয়ার জায়গাটাতে কম, আমরা সেটা বেশি কিছু করতে পারি। আমরা কাজেই করেছি, আমরা হয়তো নিজেরটাকে ছেড়ে দিয়ে সন্তানদের জন্য বা অন্যদেরটা করার জন্য এটা হতে পারে। আরেকটা হচ্ছে ঈদের এখন একটা কষ্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ছোটকালে আমরা আমাদের এত কিছু না থাকলেও আমরা আনন্দের জায়গায় বেশি করতাম। এখন কিন্তু একটা দেখানোর স্বভাবটার জায়গাটা প্রচুর। এক একজনে শুনি বলে যে গল্প করে ঈদের সময় তার ছেলে অথবা তার সন্তানরা, কারো সন্তানরা কয়টা জামা পেলো, কয়টা কাপড় পেলো, এটা নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা চলে, যেটা মাস্টারদের উপরে একটা ব্যত্রাঘাতের মতো। সে তো আর পারে না এই কাজ, সেটা করার পার্শ্ববর্তীর মধ্যে কুলায় না। সুতরাং আমি একজন শিক্ষক বজলুর রহমান ভাইয়ের মতো কাছাকাছি বয়স, আমার 60 পার হয়ে গেছে। আমি 1984 সাল থেকে শিক্ষক হতে গেছি। বহুত দিন স্যার, আমরা তো আচ্ছা, শিক্ষক আন্দোলনে বাংলাদেশে জড়িত। একটা সময় ছিল ঈদের সময় আমাদের 3 মাসের বেতন আসতো, এই কখন আসবে আগের দিন পর্যন্ত আমরা ব্যাংকে বসে থাকতে হতো যে এটার সময় এটা ইয়ে হবে। তার কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পণ্য বাড়ানো এবং বাণিজ্যিকরণের প্রতিযোগিতার কারণে আমরা শিক্ষকরা এখনো অনেক পিছিয়ে পড়ে আছি। সুতরাং এই জায়গাটা থেকে আমাদেরকে তুলে আনার জন্য যদি ভাবা না হয়, ওই আমি আগেই বলেছি যে আমরা আসলে একটা সারা দেশের জনসংখ্যার 1/3 বিভিন্ন মানুষের সাথে কোনো না কোনো ভাবে আমরা সম্পর্কিত, কিন্তু আমাদেরকে অবহেলায় বঞ্চনা এই জায়গাগুলোর মধ্যে রেখে যদি করা হয়, তাহলে শিক্ষা সেভাবে
গুণগত পরিবর্তনের জায়গাটাতে যাওয়া যাবে না। তো আমি এইটার সাথে সাথে শুধু একটা আমার শিক্ষার্থীদের জন্য বলে যেতে চাই যে প্যান্ডেমিকের পরিবেশনে করোনাকালীন অবস্থায় শুধু ঘরে বসে থাকলে চলবে না, নিজে ঘরে বসে শিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করতে হবে। একসময় পৃথিবীতে পাঠশালা ছিল না, বিদ্যালয় ছিল না, এরিস্টটল প্ল্যাটোরা যখন ছিল তখন কোনো স্কুল কলেজ ছিল না, তারা তখন শিক্ষিত হয়েছে, তাদের শিক্ষা আমরা এখনো পাই। তো আমি আমার শিক্ষার্থীদের কাছে, প্রিয় ছাত্রছাত্রীদের কাছে বিনীত আকুল আবেদন জানাবো, তোমরা হয়তো শিক্ষকদেরকে পাচ্ছ না, কিন্তু বই পাচ্ছ, টেলিভিশনে পারো, অন্য কোনো মিডিয়ার মাধ্যমে পারো, ফোনের মাধ্যমে স্যারের কাছে জানতে পারো, কিন্তু জানার জায়গাটা তোমরা বন্ধ রাখবে না, সেটা তোমরা অব্যাহত রাখবে। আজকের ঈদের আনন্দের জায়গায় তোমাদেরকে যদি এই জায়গায় আমরা উদ্বুদ্ধ করতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। এর থেকে বেশি কিছু আর আনন্দ নেই। ধন্যবাদ। তো অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আবার আপনার কাছে আসবো। এই পর্যায়ে জনাব শামীম সুজন স্যারের কাছে আসছি। স্যার, আমরা কিন্তু ছোটকালে দেখছি যে ঈদের যে মানে চাঁদ দেখার জন্য আমরা একটা উদ্গ্রীব হয়ে থাকতাম, যে যখন চাঁদ দেখা যেত তখন থেকে আমাদের মানে হই হুল্লা, দৌড়াদৌড়ি, বেলুন ফোটানো থেকে শুরু করে বিভিন্ন আড্ডা, খাওয়া দাওয়া, খেলাধুলা। আপনার ঈদের যে আগের দিন, ঈদের দিন এবং পরের দিন, 2-3টা দিন মানে বিভিন্ন রকমের খেলাধুলার মধ্যে মানে থাকা হতো। তখন কোনো বাইন্ডিংও ছিল না যে অন্য সময় যে কোথাও যেতে হলে, খেলাধুলা করতে হলে বাবা মার পারমিশন প্রয়োজন হতো, কিন্তু সেই সময়টা ছিল না। কিন্তু আমরা এখন কি দেখতেছি সেইটা কিন্তু আমরা আর চোখে পড়ে না। আমাদের এখন ইন্টারনেটের যুগে আমাদের স্টুডেন্টরা দেখছি ঘরের ভিতর বসে থেকে মেসেজের কিংবা টেলিভিশন দেখতেছে, কিংবা ইউটিউব দেখে, কিংবা ফেসবুক, আমরা যাই বলি না কেন, এইটার মাধ্যমে তারা আড্ডা দিচ্ছে। এই একটা প্রশ্ন। নাম্বার 2, আমরা আগে ছোটকালে ঈদ কার্ড তৈরি করতাম, যে কার্ড নিজেরাই লিখতাম যে এই যে শুভেচ্ছা, চমৎকার করে নিজেরা নিজেদের মতন তৈরি করে আমরা দিতাম। সেটাতে একটা অন্যরকম একটা মজা ছিল। কিন্তু এখন সেই সংস্কৃতিটাও নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে মেসেজ কিংবা মেসেঞ্জারের মাধ্যমে এক ক্লিকে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতিটা, আমাদের ইন্টারনেটের যুগে কি আমরা কি সেই সংস্কৃতিটা হারাতে বসেছি কিনা? আচ্ছা, প্রথম যে বিষয়টা, আমি আসলে আপনার প্রথম যে প্রশ্নের বিষয়গুলো আমি কিন্তু আগে আলোচনা করেছি। আসলে এই যে ঈদের চাঁদ দেখা, বিশেষ করে আব্বা আম্মা দুইজনেই রমজানের ঈদের কথা বলবো, যে ইফতারটা করেই আসলে নামাজটা পড়ে আমরা দাঁড়িয়ে বাইরে চলে যেতাম, উঠানে চলে যেতাম, যেখান থেকে আকাশটা ভালো দেখা যায়, যে চাঁদ উঠছে কিনা। চাঁদ উঠলেই সাথে সাথে এখানে ওনারা মুনাজাত করতেন, আলাদা একটা আনন্দ ছিল। এই যে আনন্দের জোয়ারটা, আমি বলছি আমি আগেও যে সারা রাত আসলে ঘুমোতো না। তারপর আমরা যে খেলাধুলার বিষয়টা আমি বলছি, এগুলা আসলে প্রথম প্রশ্ন বিষয়টা আমি প্রায় শেয়ার করে ফেলছি আগেই। বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম আমরা, যে লাঠিম, ঘুড়ি উড়ানো, তারপরে আমরা সাঁতার কাটা, হ্যাঁ, তারপর মার্বেল খেলা, এই জাতীয় অনেক ধরনের খেলা আমরা আসলে খেলতাম ওই সময়। তারপরে নাগরদোলায় চলতাম, তারপরে বাঁশি কিনতাম, এই ধরনের বেলুন, বাঁশি, এগুলো কিনে আমরা অনেক ধরনের মজা করতাম। এই যে ছোটবেলার ঈদের কথা বলতেছি। তো এখনের আসলে যারা ছেলে মেয়ে আছে, তাদের কিন্তু যে প্রযুক্তির যে বিষয়টা, আহ, তারা প্রযুক্তির সাহায্যে, যে এখন ঘরে বসেই তারা ম্যাক্সিমাম ছেলে মেয়েরা গেমস খেলছে। তারা ঠিক আছে, মোবাইলে ক্রিকেট খেলছে, মোবাইলে বিভিন্ন ধরনের গেমস ওরা খেলতে পারতেছে। তো এখানে আসলে প্রযুক্তির খারাপ এবং ভালো দুইটা দিকে আছে। সবকিছু আমি মনে করি তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু এগুলো সম্ভব না। পুরো বিশ্বের সাথে তাল নিয়ে চলতে গেলে আমাদেরকে অবশ্যই তথ্য প্রযুক্তির যে জ্ঞান, এটা আমাদের ছেলেমেয়েদের লাগবে। তবে যে মাত্রা অতিরিক্ত যে ব্যবহারটা, সেটা আসলে আমাদের অনেক বেশি ক্ষতির কারণ আমি মনে করি। বিশেষ করে আমার বাচ্চাটা সেম, আমি বলি যে ওকে আসলে মোবাইল থেকে সরাতেই পারি না। তাকে ভাত খাইতে বসলে তাকে মোবাইল দেখাইতে হবে, হ্যাঁ, সে কান্নাকাটি করবে, হ্যাঁ, প্রায় সময়। তো এরকম আসলে অনেক বাচ্চাই এই ধরনের আসলে একটা ব্যাড হ্যাবিট দিকে যাচ্ছে। তো আমার মনে হয় যদি তথ্য প্রযুক্তির ব্যবহারটা যদি আমরা সীমিত আকারে বাচ্চাদেরকে করতে পারি, সেটা আমার মনে হয় বেটার। ঠিক আছে, তো এটা প্রযুক্তি জানতে হবে, তবে এটা আমাদের সীমিত আকারে আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে। সাথে সাথে আমাদের যে গ্রামীণ যেই বিভিন্ন উৎসবগুলো ছিল, যেমন আমরা দেখতাম যে পলি খেলা হতো, হাডুডু খেলা হতো ঈদকে কেন্দ্র করে। তারপর আমাদের পাড়ায় দেখতাম ওই সময় যে ফুটবল খেলা, বিবাহিত অবিবাহিতদের মধ্যে যে ফুটবল খেলা হতো, সিনিয়র জুনিয়রদের মধ্যে খেলা হতো ক্রিকেট, ফুটবল খেলা, এই বিষয়গুলো আসলে মিস করার মতো।
তো এই বিষয়গুলো কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেকটাই বঞ্চিত, বিশেষ করে শহরের ছেলেমেয়েরা তো এগুলার আসলে অনেক কিছু বুঝবে না আমি মনে করি, যেটা হয়তোবা গ্রাম অঞ্চলে কিছুটা অনেক জায়গায় প্রচলিত আছে। তারপর নৌকা বাইচ যে বিষয়গুলা, হ্যাঁ, কিছু কিছু চ্যানেলে মনে হয় এগুলা বিভিন্ন জায়গায় দেখায়, নৌকা বাইচের বিষয়গুলা, কিন্তু এগুলা একসময় প্রতিটা গ্রামে একটা জনপ্রিয় ইয়া ছিল, কিন্তু এগুলা হারিয়ে যাচ্ছে দিন দিন আমাদের মাঝ থেকে। তো এগুলো আমার কাছে মনে হয় আমাদের তথ্য প্রযুক্তিও এগুলোকে আমাদেরকে অবহেলা করা চলবে না, এগুলোতে আমাকে এগিয়ে আমাদেরকে বিশ্বের সাথে বহির্বিশ্বের তাল নিয়ে চলতে গেলে এগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের এগুলার বাচ্চাদেরকে সীমাবদ্ধ ব্যবহারের মধ্য দিয়েই ওদেরকে তথ্য প্রযুক্তি জ্ঞান দিতে হবে। তার মধ্যে এই যে গ্রামীণ যে ঐতিহ্যগুলা অথবা আমাদের যে আগের যে ঐতিহ্যগুলো ছিল ঈদের সময়, সেই ঐতিহ্যগুলা যাতে ফিরিয়ে আনা যায়, আমার মনে হয় এগুলা আমরা সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে কাজ করে অনেক সময় আমরা এগুলো মনে হয় আরো বেশি আমরা এগিয়ে নিতে পারি। আমরা যারা শিক্ষকরা আছি আসলে, এই যে আপনি আজকে একটা অনুষ্ঠান করলেন, এগুলো হয়তো বা আজকে যারা দেখতেছে এগুলো ছড়িয়ে যাবে অনেক বেশি। হ্যাঁ, এরকম আপনার আরো প্রোগ্রাম যদি করে, অনেক চ্যানেল যদি এই ধরনের প্রোগ্রাম, আপনার এই প্রোগ্রাম থেকে যদি অনেক চ্যানেল যদি এগিয়ে আসে, আমার মনে হয় এটা ছড়িয়ে যাবে, এই ঐতিহ্যটা সবার মাঝে ছড়িয়ে যাবে একসময়। আমার মনে হয় তথ্য প্রযুক্তি যেমন দরকার আছে, এই গ্রামীণ ঐতিহ্য এবং এই যে ঈদের যে আমাদের বাংলার চিরাচরিত ঐতিহ্যগুলা, এগুলো টিকিয়ে রাখা দরকার আছে আমি মনে করি। আর আরেকটা প্রশ্ন করেছিলেন যে ঈদ কার্ডের যে বিষয়টা, আসলে এটা খুবই অন্যরকম একটা অনুভূতি। বন্ধু বান্ধবকে আমি এই যে আগে বলছি, আমি বিভিন্ন জায়গায় ঈদ করেছি বিভিন্ন সময় আমার। আমি যেহেতু আব্বার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় আমি ছিলাম, তো আমার যারা এই যে ছোটবেলার বন্ধু বান্ধব তাদেরকে আমি ঈদ কার্ডে মানে মোটামুটি কিছু লিখে তাদেরকে আমি পোস্ট করতাম। এই আনন্দটা আসলে অনেক বেশি হারিয়ে গিয়েছে, মূলত মোবাইল, তারপর ইমেল, মেসেজিং, বিভিন্ন ধরনের যে অ্যাপস এর মাধ্যমে এই শেয়ারিংটা এত বেশি হয়ে গিয়েছে, আসলে এখন তো এটা নাই। এবং আমাদের যে পোস্টাল যে বিষয়টা, আমার আব্বা আমি বলছি আগে পোস্টমাস্টার উনি, তো আমি যেহেতু আব্বা পোস্টমাস্টার ছিলেন, তো চিঠি বিষয়গুলো আমি দেখতাম একটা সময় যে কত মানে শত শত হাজার হাজার চিঠি তাদেরকে প্রেরণ করতে হতো। তো বিষয়গুলো কিন্তু এখন নাই, ইলেকট্রনিক্স এর এই যুগে এসে আমরা ইমেলের মাধ্যমে এগুলো শেয়ার করি। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আসলে আমাদের থাকা উচিত, এগুলো ফিরে আনা উচিত। ডাক বিভাগ যেটা আছে, ডাক বিভাগকে আরো আধুনিকায়ন যদি করা যায়, এর তথ্য প্রযুক্তির সাথে সাথে যেটা দেখেন বিভিন্ন অফিস আদালতে আমরা দেখেছি হার্ড কপি চায় আবার সফট কপি চায়, আমরা সফট কপিগুলো ইমেলে পাঠাই, যে হার্ড কপিটা আমরা ডাকযোগে পাঠাই অথবা বিভিন্ন মাধ্যমে পাঠাই, সরাসরি গিয়ে পাঠাই দেই। তো এই বিষয়গুলো যে আমরা প্রচলন করি, হ্যাঁ, হয়তোবা আমরা এই যে এখানে আমরা চারজন আছি, ধরেন আমরা চারজনই শিক্ষক, আপনারা সবাই শ্রদ্ধেয় শিক্ষক, হ্যাঁ, তো আমরাই মনে হয় আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে তোমরা ইমেল মেসেজিং এর পরও আমরা এই যে ঈদ কার্ড এগুলো আমরা আমাদের ফ্রেন্ডদেরকে বিতরণ করতে পারি। এই ঐতিহ্যটা আমরাই হয়তো বা এখান থেকে আমরা প্রচলনের যে উদ্যোগ আমরা নিতে পারি, আমার কাছে মনে হয় এই বিষয়টা অনেক বেশি ভালো হবে। আর আরেকটা বিষয় আসলে ওই যে শ্রদ্ধা জাহাঙ্গীর থেকে প্রশ্ন করেছিলেন, তো ওই প্রশ্নটার সাথে আমি একটু তাল মিলাই সাথে, সেটা হচ্ছে যে আসলে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ছাড়া কখনো শিক্ষার মানে যে সুফল পাওয়া সম্ভব না, এবং শিক্ষা যে একদম দোরগোড়ায় ভালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব না, কারণ অভুক্ত রেখে শিক্ষক দ্বারা কখনোই আসলে ভালো শিক্ষা দেওয়ার যে বিষয়টা, এটা চিন্তা করাটা খুবই কঠিন। ভালো শিক্ষা দিতে গেলে অথবা এগুলো ছড়িয়ে দিতে গেলে অবশ্যই শিক্ষকদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে হবে। তো যদিও আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নের জন্য অনেক কাজ করে যাচ্ছেন, তারপরেও আসলে এইবারের যে ঈদরা স্যারকে বলছেন যে কষ্টদায়ক, এটা আমার জন্য খুব এবার ঈদটা খুবই কষ্টদায়ক। এই জন্য বিশেষ করে করোনা তো আছেই সাথে, আমি যেহেতু একটা শিক্ষক সংগঠনের নেতৃত্বে আছি, সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার শিক্ষকরা আজকে গত 3-4 দিন অনেক ধরনের কল করেছে, অনেকে কান্না করে দিয়েছে, স্যার অনেক দিন বেতন পাচ্ছি না। ঠিক আছে, বিশেষ করে নন এমপিও যারা শিক্ষক যারা আছেন, এই যে তাদের আকুতি কষ্ট, এগুলো আসলে আমি নীরবে আসলে কেঁদেছি, কিন্তু কিছুই করার নাই। হ্যাঁ, যদিও আসলে শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসি কিছুদিন আগে যে সদ্য সরকারি কিন্তু নন এমপিও শিক্ষকদেরকে বেতন ভাতা দেওয়ার জন্য একটা চিঠি ইস্যু করেছিলেন। হয়তো ওনারা এটা যেন ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা অত্যন্ত দ্রুততার সাথে এই চিঠিটা ইস্যু করেছিলেন, এটার কারণে কিছু নন এমপি শিক্ষক উপকৃত হয়েছেন। তবে চিঠির একটা যে ইস্যু, যদিও আসলে আপনি বলছিলেন এগুলো বলা উচিত না, তারপর কথা প্রসঙ্গে চলে আসছে এখানে, যে 3 নম্বর যে একটা শর্ত ছিল চিঠিটাতে, সেখানে ওই শর্তটা না দিলে হয়তো বা নন এমপি সকল শিক্ষক যে সদ্য সরকারকৃত যে নন এমপি শিক্ষকরা খুব একদম 100% উপকৃত হতো বলে আমি মনে করি আসলে। তো এই যে শিক্ষকদের আকুতি কান্না, এগুলো আমাকে খুব বেশি এবার বেদনা দিয়েছে, যে এটা আমার ঈদটা আসলে খুব ভালো কাটিনি আমি বলবো। আর এই করোনার এই সময়টা জাহাঙ্গীর স্যার অনেক ভালো উপদেশ দিয়েছেন, যে ছেলে মেয়েদেরকে পাঠ্যপুস্তকের সাথে থাকার জন্য, যেহেতু বের হওয়া যাচ্ছে না,
তো আমি পার্সোনালি বিশেষ করে আমার এবার যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আসছে তাদেরকে দেখেছি, বিশেষ করে পার্বত্য অঞ্চল কিন্তু শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে পিছিয়ে, এবং এখানকার নেটওয়ার্কিং ব্যবস্থা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব দিক থেকে গার্ডিয়ান সচেতন নয়। এখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতার মধ্য থেকেও আমাদেরকে আসলে টিচিং প্রফেশন মানে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। তো তারপর আমি চেষ্টা করেছি এই পুরো 2-2.5 মাস বন্ধের ভিতরে কিছু ছেলে মেয়েদেরকে, যারা ইন্টারনেট আছে, অনেক ছেলে মেয়ে গরিব, ম্যাক্সিমাম প্রায় 90% ছেলে মেয়ে গরিব, তাদের অ্যান্ড্রয়েড সেট নাই, মোবাইলের এমবি নাই, অথবা নেট চালানোর মতো পয়সা নাই। আমি প্রায় 20-25 জন ছেলে মেয়ে পেয়েছিলাম, পরীক্ষার্থী, মূলত আমি পরীক্ষার কথা বলছি, তাদেরকে চেষ্টা করেছি এর মধ্যে সিক্রেট গ্রুপের মাধ্যমে ফেসবুকে তাদেরকে আমি ক্লাস নেওয়ার, এবং নিয়েছিও। কিছু কিছু ছেলে মেয়ে উপকৃত হয়েছে, কিন্তু আসলে একটা সময়ের পরে দেখে গিয়েছে যে তাদের যে এমবির অভাব, হ্যাঁ, ডেটার অভাবে তারা হয়তো বা সঠিকভাবে তারা আমার পাঠে অংশগ্রহণ করতে পারে নাই। এই যে আপনারা দেখছেন যে বিভিন্ন শিক্ষক বাতায়ন প্লাস কিশোর বাতায়ন, বিভিন্ন মাধ্যমে গভর্নমেন্ট যে অ্যাক্ট এর মাধ্যমে আহ, আপনার যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছিলেন। তো আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের ছেলেমেয়েরা অনেকাংশে পিছিয়ে আছে এখানে, কারণ এখানকার নেটওয়ার্কিং অবস্থাটা খুবই খারাপ। তো সরকার যদি চায় এখানকার ছেলে মেয়েদের জন্য, পার্বত্য চট্টগ্রামে যারা ছেলে মেয়ে যারা আছেন এখানকার, তাদের সুবিধার জন্য এখানে যদি আসলে বিভিন্ন মোবাইল অপারেটর যারা আছে তারা যদি আরেকটু মোবাইলের যে এমবির যে ডেটার যে খরচটা যদি তারা স্পেশালি এখানকার যদি কম রাখতে পারে, আমার খুব ভালো হয়। এটাই। তো আমি সর্বশেষ যে বিষয়টা বলবো যে যে ঈদ কার্ডের বিষয়, তারপর গ্রামীণ ঐতিহ্য, এগুলা আমরা, আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা আমরা যদি নিজ উদ্যোগে শুরু করি, হ্যাঁ, দেখবেন যে আমাদের দেখা দেখে আরো আসবে, আমরা এই বিষয়গুলো ছড়িয়ে দিতে পারি সবার মাঝে। আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখা দরকার আছে, সাথে তথ্য প্রযুক্তির যে জ্ঞান সেটাও আমাদের দরকার আছে, আমি মনে করি। তো ধন্যবাদ অনেক ধন্যবাদ। সুমন স্যার আপনাকে, আমাকে এই আজকের এই প্রোগ্রামে ডাকার জন্য, এবং আজকে যে শ্রদ্ধেয় দুজন স্যারের সাথে আমি আসলে এখানে ছিলাম, খুব ভালো লেগেছে, খুব আনন্দময় একটা সময় কেটেছে। মনে হয়, আমার মনে হয় যে একটা যে মন খারাপের যে বিষয়টা অনেকটাই, আমার মনে হয় এই দুই স্যারের কথা শুনে আমার অনেকটাই লাঘব হয়েছে। তো ধন্যবাদ সাইদুজ্জামান স্যার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এবার জনাব বজলুর রহমান স্যারের কাছে আমরা আসতেছি। স্যার, কেমন দেখতে চান আপনার স্বপ্নের ঈদ নাম্বার ওয়ান, আর সর্বশেষ আপনি কি বলতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছি, হঠাৎ করেই আমার কাছে কিছু নিউজ আসলো। সেটা হলো, আমি দুটি ছোট ছোট ঘটনা বলবো, বাস্তব ঘটনা, তবে অনেকটা কৌতুকের মতো। এক লোক একটু জোরে বলতে হবে স্যার। হ্যাঁ, এক লোক চাকরি করতেন, আহ, অন্য একটু দূরে চাকরি করতেন। বিবাহের 12 বছর পর্যন্ত কোনো সন্তান হয়নি। তা 12 বছর পরে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তো আলহামদুলিল্লাহ। তাকে খবর দেয়া হয়েছে যে পুত্র সন্তান হয়েছে। তো সে পুত্র সন্তানের জন্য, এই 12 বছর পরে একটি সন্তান হয়েছে, এই যাবতীয় অনেক কিছু কেনাকাটা করে খুব আনন্দের সাথে বাড়িতে আসতেছে। ইতিমধ্যেই প্রায় মাসখানেক চলে গেছে। বাড়িতে যেদিন আসছে তার আগের দিন তার বাবা বৃদ্ধ ছিল, উনি মারা গেছেন। তো উনি গাড়ি থেকে নামছেন, লোকজন আগাই আনতে গেছে, পরিবারের লোকজন। তো উনি তো খুব হাসতেছে। এখন যারা আগাই আনতে গেছে তাদের মুখে কোনো হাসি নাই। এইটা দেখার পরে ওর ভিতরে একটা সন্দেহ ঢুকছে, ঘটনা কি? আমি এত হেসে হেসে সবার সাথে কুশল বিনিময় করছি, কিন্তু সবার মুখে হাসি নাই, বিষাদের ছাপ। এই আগাইতে আগাইতে কিছু দূর এসেই বাড়ির সামনে দেখে একটা নতুন কবর। তো দেখার পরে সে বলতে আছে, কবর কার? তো যারা আগাই আনতে গেছে সবাই তো একরকম না। একজন মানে ওই চোখের পানি পড়া শুরু করছে। তো দেখেই বুঝে ফেলছে যে বাড়িতে বৃদ্ধ মানুষ একজন। তখন সে চিৎকার দিয়া কবরের উপরে পড়ে গেছে। এখন একদিকে আনন্দ, সন্তান হয়েছে, আর একদিকে হইল বাবার মৃত্যু। তো এবছরের আমাদের যে ঈদের আনন্দটা অনেকটা এইরকম কিভাবে, যে দেখেন কিছুক্ষণ আগে একটি ভূমিকম্প হয়েছে 5.2 মাত্রা। আমি এখানে বসেই
এটি সংগ্রহ করতে গিয়ে আমি কিন্তু হারিয়ে গেছিলাম একটু। তো আরেকটি হইল, একটি ঘূর্ণিঝড় গেল। এই অবস্থাতেই আমাকে আপনার সাতক্ষীরা থেকে সুন্দরবন, একদম সুন্দরবন থেকেই একজন প্রধান শিক্ষক টেলিফোন করছে, বলল যে আমি এখন আপনার সাথে কথা বলতেছি। ওনার বাড়িটা পাকা বাড়ি, অনেকটা শহরের মতো, শহরই। সেখানে উনি পানির মধ্যে আছেন। ওনার বাড়ির যে খাট, বাসার যে খাট, তার নিচেটা দিয়ে একটু উঁচু করে তারপরে কোনো রকমে ওখানে অবস্থান করতে আছে। বিদ্যুৎ নাই। উনি বোধহয় কষ্ট করে দূরে কোথাও গিয়া মোবাইলটাকে চার্জ দিয়েছে। এবং আমাদের শিক্ষা ডিপার্টমেন্টের এক ভদ্রলোক, সে আবার ওনার মোবাইলে 200 টাকা পাঠাইছে, পরে আমার সাথে কথা বললেন। তো এমনি পরিস্থিতিতে ঈদ একদিকে যেমন আনন্দের, তবে এই বছরের ঈদটা আমার কাছে, যদি নেতৃত্বে না থাকতাম, এই বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি না হতাম, তাহলে কষ্টটা একটু কম থাকতো। অনেক তীব্র যন্ত্রণা নিয়েই এবছরের ঈদটা উদযাপন করলাম। দুঃসংবাদ, আমফান, তারপরে হইল ভূমিকম্প, করোনা, সব মিলে একটা কঠিন অবস্থা। সেই পরিপ্রেক্ষিতে আমি আরেকটি কথা ছোট্ট করে বলতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলেছিলেন যে 3.5 কোটি মানুষ 7 কোটি কম্বল, আমার কম্বল কই, ঠিক তার পরের দিন নদীর পাড় দিয়া নানা এবং নাতি দুইজন বাজারে যাচ্ছিল। নাতি বেড়াইতে আসছে, নানার কাছে বায়না ধরছে মিষ্টি খাওয়াতে হবে। নাতিকে নিয়ে যাচ্ছে, নদীর পাড়ে দিয়া যাইতে যাইতে হঠাৎ করে দেখে নদীর মাছ দিয়া কম্বলের মতো, কম্বলের গাইটের মতো কি যেন ভেসে যায়। হঠাৎ নানা বৃদ্ধ মানুষ, সে ভাবলো যে কালকে তো বঙ্গবন্ধু রেডিওতে বলেছেন যে এই মানে কম্বল চোর, তাহলে এই বঙ্গবন্ধুর ভাষণের পর কম্বল মনে হয় নদীর মধ্যে ফেলে দিছে, এইটাই ভেসে যাচ্ছে। তো এই নাতি কি করবা? নাতি বলে যে না না, তাহলে আমি সাঁতার কেটে নিয়ে আসি। তো সে গেছে, জোয়ান নাতি, আবার একটু জোয়ান ছিল, শক্তি ছিল, সে সাঁতার কেটে যাইয়া ওটা কম্বল মনে করে ধরছে। আসলে ওইটা কম্বল ছিল না, ওইটা ছিল একটু ছোট সাইজের একটি কুমির। তো এটা ধরছে পরি, কুমিরে নাতির পায়ে কামড় দিয়া ধরছে। যদি বড় কুমির হতো তাহলে তো নাতিকে খেয়ে ফেলতো। ওইটা খাওয়ার সামর্থ্য নাই, কিন্তু ধরে রাখার সামর্থ্য আছে। এখন নানা দেখতে আছে, নাতি একবার পানির নিচে ডুবে যায়, আবার আবার উপর দিকে ওঠে। যখন ওঠে তখন বলে কি হয়েছে, তাড়াতাড়ি নিয়ে আয়। কয় আমি আনতে পারতেছি না। তা এরকম কয়েকবার হওয়ার পরে নাতিকে বলল যে তাহলে ছেড়ে দে। আমি তো, কয় কম্বল ছেড়ে দে। আমি তো কম্বল অনেক আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল তো আমাকে ছাড়তেছে না। ঈদ আসবে, আনন্দ আসবে, কিন্তু আজকে করোনা, এর আগে দেখছি প্লেগ, এর আগে দেখছি অন্য উপসর্গ, এখন এই যে এই গেল ভূমিকম্প, আমফান, এখন একটু আগে হইল আপনার কি বলে ভূমিকম্প, আর ঘূর্ণিঝড় গেল আগে। হয়তো সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতে আছে, আমাদের আল্লাহর দরবারে ফরিয়াদ করা ছাড়া, বিশেষ করে প্রকৃতির নানা কারণে, আমাদের কারণেই আসলে বিপর্যয়ের সম্মুখীন। আমাদের আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমি এই শিক্ষাবার্তার মাধ্যমে যে এইবারের মতো এই যে কষ্টের রোজা, কষ্টের নামাজ, কষ্টের ঈদ, এরকম কষ্ট আর যাতে না করতে হয়, সেই জন্য সবাইকে আরো বেশি ত্যাগ স্বীকার করার, আরো বেশি সৎ ভাবে জীবনযাপন করার, এবং আল্লাহ প্রদত্ত যে নিয়ম নীতি, আমাদের ধর্মীয় যে আচার
বিধিবিধান সেইগুলো যাতে আমরা মেনে চলি, তাহলে এই বছরে যে কষ্ট নিয়ে আমরা ঈদ উদযাপন করলাম, আগামী দিনে হয়তোবা ঈদ ঈদের মতোই, রোজার মতোই, নামাজের মতোই, তারাবির মতোই করতে পারি। সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমরা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের কাছে আমরা যাচ্ছি যে স্যার সর্বশেষ আপনি যে মেসেজটা দিতে চান। আমি একজন শিক্ষক হিসেবে যেটা বলতে চাই, আমার মেসেজ দিতে আগে ওখানে আগেও একটু বলেছি যে আমাদের প্রধানত মেসেজ একটা আমি আপনার মাধ্যমে বা এই আলোচনার মাধ্যমে মাননীয় সরকারের কাছে রাখতে চাই। আমাদের সামনের যে পরিস্থিতি মোকাবেলার জন্য অনেক কাজ করার চিন্তা ভাবনা সরকার, কিন্তু আমি বিনীতভাবে বলতে চাই শিক্ষার জায়গায় যেন কোনো কাজ করা না হয়। শিক্ষার জায়গায় যদি কাজ করা হয়, একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা বিবেচনা রেখেই কিন্তু সামনের যে বাজেটটা আছে, সেই বাজেটে একটা উন্নয়নের জায়গা হয়তো আমি আপাতভাবে আজকে স্থগিত রেখে আমার প্রতিষ্ঠানের একটা বিল্ডিং এর কাজ হতে এবছর স্থগিত রেখে দিতে পারি, কিন্তু শিক্ষা পরিচালনার জন্য অপরাপর কাজ কিন্তু কাজের ক্ষেত্রে কোন ধরনের বাজেট কিন্তু কাট করা যাবে না। গেলে সেটা আমাদের জন্য একটা চরম দুর্ভাগ্য হবে। বরঞ্চ এটা হতে পারে, আমি গত 19 তারিখ ইউনেস্কোর উদ্যোগে একটা জুমে কনফারেন্স হয়েছিল বাংলাদেশ থেকে। আমি সেই জুমে কনফারেন্সে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলাম। 122 জন প্রতিনিধি ছিল। আমাদের দেশের আরো নাম করা কয়েকজন লোকজন ছিলেন, সরকারের পর্যায়ের সরকারি পর্যায়ের লোকজনও ছিল। সেখানে এই কথাটা এসেছে। সবাই আমরা এক বাক্যে বলেছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাতে চাই যে কোনো অবস্থায় যদি কোনো কিছু কাট করা হয়, বাজেটের কোনো জায়গাতে যদি শিক্ষার জায়গাটাতে কোনো রকম হাত দেওয়া হয়, তাহলে কিন্তু একটা চরম বিপর্যয় আসবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা, আমাদের যারা শিক্ষকরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যেভাবে যে অবস্থায় পারি না কেন, আমি আমার যে শিক্ষার্থীদের যে ক্ষতিটা হয়ে গেছে, ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য সবাই নিজস্ব সৃজনশীল ভাবে কিছু পদ্ধতি, সরকার বললো যে অনলাইনে ক্লাস নেন অথবা এটা করেন, সেটা ছাড়াও আমার আরো কি করা যায় সেটা চিন্তা ভাবনা করে আমরা আমাদের কাজে নিয়োজিত হওয়া জরুরি প্রয়োজন হয়ে গেছে। কারণ শিক্ষার জায়গা থেকে আমার শিক্ষার্থীরা যে দূরে চলে আছে, এইদেরকে আবার মেইন স্ট্রিমে ট্র্যাকে আইনে কিভাবে কাজ করা যায়, সেখানে সৃজনশীল ভাবে কিন্তু সবাইকে ভূমিকা রাখার জন্য, বা প্রতিষ্ঠান যখন খুলবে, আমাদের এখানে প্রতিষ্ঠান খুললে স্বাভাবিকভাবে আমরা শিক্ষকদের নিয়ে বসবো, তবে শিক্ষকরা যেন তখন তারা মত দেয় এই কাজটা আমি এই 3 মাস ঘরে বসে কাটাইছি, আর বাকি সময়টা আমি এভাবে কাটাইলে আমার শিক্ষার্থীদের জন্য হয়, শিক্ষকের জন্য হয়, জাতির জন্য হয়। এই কথাটা বলে, এই আহ্বানটা রেখে আমাকে এখানে সংযুক্ত করার জন্য, আপনার সময় কতক্ষণ আছে জানি না, আমি এখন সময় দেখছি 1 ঘন্টা 8 মিনিট 24 সেকেন্ড চলে গেছে, আর পরের বার আসতে পারবো কিনা জানি না। এই ধরনের আয়োজনে সম্পৃক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই করোনা ক্রান্তিকালে আমাদের দেশের অনেক মানুষ, বিশেষ করে করোনা বা বিভিন্ন কারণে, আমি প্রথমে বলেছি, তারা আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এর মধ্যে আমাদের অনেক শিক্ষকরাও আছেন, অনেক শিক্ষার্থী আছেন, ছাত্র আছেন, ডাক্তার আছেন, বা অন্যান্য সেবা কর্মীরা আছেন, পুলিশ আছেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনার জায়গা এখানে শেষ করছি। আমাকে এখানে সংযুক্ত করার জন্য আবারও ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে শামীম সুজন স্যার, আপনি সর্বশেষ 1 মিনিটে বলবেন। আচ্ছা, 1 মিনিটে যেহেতু বলছেন, আমি বেশি কিছু বলবো না। প্রথমত আমি যে বিষয়টা বলবো, এবার ঋতু আসলে মহামারী, তারপরে দুর্যোগ, সবকিছুর মধ্যে কষ্টেই কাটলো। তো যদি আসলে করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়, এর মধ্যে আমাদের বিশেষ করে আমি যেহেতু একটা সংগঠনের সাথে আছি, আমি আমার এই সংগঠনের পক্ষ থেকে
আমি যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই সেটা হচ্ছে যে আগামী যে ঈদুল আজহা যেটা আসবে, কুরবানির ঈদ, সেই ঈদের যাতে আমাদের সদ্য সরকারিকৃত নন-এমপি শিক্ষকদের মুখে অন্তপক্ষে হাসি ফুটে এবং ভালোভাবে তারা ঈদগুলো কাটাইতে পারে, এই জন্য এই সরকারিকরণের প্রক্রিয়াকে যত দ্রুত সম্ভব করা যায়, আমি এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে হস্তক্ষেপ চাচ্ছি। আর সাইদুজ্জামান স্যার, আপনারা আসলে কাজ করে যাচ্ছেন এই শিক্ষক সমাজের জন্য, যেহেতু আপনি নিজেও একজন শিক্ষক। আমি আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি আরো বেশি এই যে শিক্ষকদের যে দুর্দশা নিয়ে এগুলা যত বেশি উঠিয়ে আনা যায় আপনি কাজ করতে থাকেন, এবং আমরা আছি, আপনার সাথে কাজ করবো ইনশাল্লাহ। আপনাকে যত ধরনের সহযোগিতা আছে আমরা করার চেষ্টা করব। আপনিও চেষ্টা করেন যাতে শিক্ষকদের দুর্দশার যে বিষয়গুলো ভালোভাবে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে ভালোভাবে আরো পৌঁছায়। তো এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সকলের এই যে করোনার পরিস্থিতিতে সকলের আপনার সুস্বাস্থ্য এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার যে কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ অধ্যক্ষ মোহাম্মদ জল্লুর রহমান স্যার। ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্যার এবং শামীম সুজন স্যারকে। আপনারা অনেক কষ্ট করে এই দীর্ঘ সময় এই ফেসবুক লাইভে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সব সময় একটা কথা বলে থাকি যে এই শিক্ষাবার্তা.com পত্রিকাটা শিক্ষকদের দ্বারা পরিচালিত পত্রিকা, শিক্ষকের পত্রিকা, শিক্ষকের প্রতিনিধিত্ব করে। এখানে শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়া কোনো একটা লোকও এর সাথে সম্পৃক্ত নাই, এবং আমরা বলে থাকি শতভাগ যারা কাজ করে তারা সবাই শিক্ষক। শুধু বাংলাদেশে না, পৃথিবীতে কোনো জায়গায় এই শিক্ষকদের দ্বারা পরিচালিত পত্রিকা আছে কি আমার জানা নাই। আমি অনেক চেষ্টা করছি জানার, আমার চোখে পড়ে নাই। এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই যে এই রকম একটা কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, এবং আপনারাও আমাদের সাথে আছেন। এই সব শিক্ষকের পত্রিকা, জনাব জন আব্রাহাম লিঙ্কনের একটা কথা গণতন্ত্রের যে সংজ্ঞা দিছে, বলছে ডেমোক্রেসি ইজ দা বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আমি ওই কথা সূত্র ধরে আমি বলি শিক্ষাবার্তা অফ দ্য টিচার, বাই দ্য টিচার, ফর দ্য টিচার। এবং সর্বশেষে আমি বলবো যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। ধন্যবাদ। জি, ধন্যবাদ।